আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আজকের আলোচনায় আমরা কথা বলবো ৩টি বিষয় নিয়ে। আপাত দৃষ্টিতে ভিন্ন ঘটনা নিয়ে। একটি বৃদ্ধ মায়ের নিঃসঙ্গ মৃত্যু, শিশু ধর্ষণ, বলাৎকারের ক্রমবর্ধমান ধারা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ন্যায় বিচার নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব। প্রথম দেখায় ঘটনাগুলো আলাদা মনে হলেও কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় এদের শিকড় একই জায়গায়। নৈতিকতার অবক্ষয়, মানবিকতার মানবিকতার সংকট, জবাবদিহিতার অভাব। আজ আমরা চেষ্টা করব ঘটনাগুলোর খবর নয়, বরং এর অন্তর্নিহিত অর্থ বুঝতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। কারণ ফোর্থ ডাইমেনশনে আমরা কেবল ঘটনাকে দেখি না, ঘটনাকে চালিত করা চিন্তা ও প্রক্রিয়াকেও বিশ্লেষণ করি। প্রথমেই নূরজাহানের মৃত্যু নিয়ে কথা বলবো। ঘটনাটি একজন মায়ের মৃত্যু নয়, এটি একটি সমাজের মৃত্যু, মানবতার মৃত্যু। সম্প্রতি দেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে জাহান বেগমের মৃত্যুর সংবাদে। একজন বৃদ্ধ মা, যিনি সারা জীবন সংগ্রাম করে সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। একজন হয়েছেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অন্য দুইজনে একই রকম সমাজের উচ্চ স্থানে অবস্থান করছেন। সমাজের চোখে তারা সফল মানুষ, কিন্তু প্রশ্ন হচ্ছে সফলতা কাকে বলে? যে মা সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, সেই মা শেষ জীবনে এমন নিঃসঙ্গতায় দিন কাটালেন যে মৃত্যুর পর কয়েকদিন পর্যন্ত কেউ খোঁজও নিল না। এখানে আমি সচেতনভাবে একটি বিষয় বলি। আমরা প্রায়ই বলি ছেলে মেয়েদেরকে মানুষ করছি, কিন্তু সত্যি কি মানুষ করছি? হয়তো আমরা তাদের পড়াশোনা করিয়েছি, ডিগ্রি দিয়েছি, চাকরি দিয়েছি, অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছি, কিন্তু মানবিকতা, দায়িত্ববোধ, কৃতজ্ঞতা, মায়ের প্রতি ভালোবাসা এসব কি শিক্ষা দিয়েছি? কারণ শিক্ষিত হওয়া আর মানুষ হওয়া এক বিষয় নয়। ডিগ্রি মানুষকে চাকরি দেয়, মানবিকতা মানুষকে মানুষ বানায়। আজ আমাদের সমাজের প্রথমটির অভাব নেই, দ্বিতীয়টির ভয়াবহ সংকট রয়েছে। আর নিজেকে প্রশ্ন করুন, আমি যিনি চলে গেছেন তাকে নিয়ে প্রশ্ন তুলব না, তার জন্য দোয়া করব। আমরা যারা বেঁচে আছি তাদের জন্য আমার প্রশ্ন, আমরা আমাদের সন্তানদের সামনে কি দৃষ্টান্ত রাখছি? কথা নয়, কাজে আমরা কি এটাই শিক্ষা দিচ্ছি? বড়রা বোঝা, আধুনিকতা বোঝে না, কেবল উপদেশ দিতে আসে। তাদেরকে দূরে রাখো। নিজেকে এই অবহেলিত মানুষ মাটির জায়গায় দাঁড় করিয়ে দেখুন, কেমন লাগে। অথচ নিজ সন্তানকে এই কাজ করতেই উৎসাহিত করছি আমাদের কর্মের মধ্য দিয়ে। এবার দ্বিতীয় বিষয়, শিশু ধর্ষণ ও বলাৎকারের বিষয়ে কিছু কথা বলি। সংবাদ নয়, এটা সামাজিক মহামারী রূপে দেখা দিয়েছে। প্রতিদিন সংবাদপত্র খুললেই শিশু ধর্ষণের, বলাৎকারের খবর চোখে পড়ে। কয়েকদিন আগে একটি শিশুকে সামান্য অর্থের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। অন্য ঘটনায় দেখা গেল একজন শিক্ষকই শিশু শিক্ষার্থীর সম্ভ্রম নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন? আমরা ধীরে ধীরে এসব ঘটনায় অভ্যস্ত হয়ে পড়ছি। একসময় একটি ধর্ষণের সংবাদ পুরো জাতিকে নাড়িয়ে দিত। আজ একদিনে একাধিক ধর্ষণের খবর আসে, আমরা পরের পাতায় চলে যাই। যখন একটি সমাজ অপরাধকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করে, তখন বুঝতে হবে বিপদ কেবল আইন শৃঙ্খলার নয়, বিপদ সভ্যতার, মানবিক মূল্যবোধের, সামাজিক মূল্যবোধের। প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? শুধু কঠোর আইন না থাকার কারণে? আমি তা মনে করি না। পৃথিবীর ইতিহাস বলে আইন অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু মানুষের বিবেক তৈরি করতে পারে না। যখন পরিবার মূল্যবোধ শেখাতে ব্যর্থ হয়, শিক্ষা ব্যবস্থা চরিত্র গঠনের দায়িত্ব ছেড়ে দেয়,
সমাজ ভোগবাদকে সাফল্যের একমাত্র মানদণ্ড হিসেবে বানিয়ে ফেলে, তখন মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের পশুটিকে মুক্ত করে দেয়। ফলাফল আমরা আজ দেখছি। তারপরে রাষ্ট্রকে আমরা কিভাবে দেখি? র্যাব নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্র কি কেবলই একটি শক্তির নাম? র্যাবের সংস্কারের কথা বলা হচ্ছে। অনেকে বলছে র্যাব থাকুক, আবার অনেকে বলছে র্যাবের অস্তিত্বই গণতন্ত্র ও মানবিকতার জন্য হুমকি। আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। প্রশ্ন র্যাব থাকবে কি থাকবে না এটা না, প্রশ্ন হলো রাষ্ট্র কি আইনের শাসনের মাধ্যমে চলবে নাকি শক্তি প্রদর্শনের মাধ্যমে চলবে? অনেক শিক্ষিত মানুষকে বলতে শুনি র্যাবের কারণে তো সন্ত্রাস কমেছে, হতে পারে কিছু ক্ষেত্রে অপরাধ কমেছে, কিন্তু আরেকটি প্রশ্ন করা দরকার। যদি অপরাধ দমনের জন্য আমরা বিচার বহির্ভূত সংস্কৃতি গ্রহণ করি, তাহলে সমাজকে আমরা কি শিক্ষা দিচ্ছি? রাষ্ট্র যখন বলে উদ্দেশ্য ভালো তাই পদ্ধতি নিয়ে প্রশ্ন করো না, তখন সাধারণ মানুষও একই শিক্ষা গ্রহণ করে। তখন শক্তি ন্যায়ের জায়গা দখল করে, আর ঠিক সেখান থেকেই শুরু হয় অমানবিকতার বিস্তার। মাফ করবেন। একদিন সেই সংস্কৃতি রাষ্ট্রকে আঘাত করে, পরের দিন সমাজকে, তারপর পরিবারকে, অবশেষে ব্যক্তি মানুষকে। আরেকটি বিষয়ে কথা বলি, বিরোধিতা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধিতা যেন শত্রুতার সমার্থক হয়ে গেছে। কেউ ভিন্ন মত দিলেই তাকে শত্রু মনে করা হয়, কিন্তু সভ্য সমাজে বিরোধী মত শত্রু নয়, বরং সবচেয়ে মূল্যবান বন্ধু। কারণ বিরোধী মতেই ভুল ধরিয়ে দেয়, ক্ষমতাকে জবাবদিহিতার মধ্যে রাখে। একজন জ্ঞানী নেতা জানেন তাকে যারা প্রশ্ন করে তারাই তাকে উন্নত হতে সাহায্য করে। অথচ এমন এক সংস্কৃতির দিকে যাচ্ছি আমরা, যেখানে সবাই প্রশংসা শুনতে চাও, কেউ সমালোচনা শুনতে চায় না। এটি ব্যক্তি, দল এবং রাষ্ট্র তিনটির জন্যই বিপজ্জনক। সবশেষে বলবো বন্ধুরা, নূরজাহান বেগমের নিঃসঙ্গ মৃত্যু, শিশু ধর্ষণের ভয়াবহ বিস্তার, রাষ্ট্রশক্তির ব্যবহার নিয়ে বিতর্ক এবং রাজনৈতিক অসহিষ্ণুতা এসব আলাদা ঘটনা নয়, এসব একই রোগের বিভিন্ন উপসর্গ। রোগটির নাম নৈতিকতার অবক্ষয়। যে সমাজে মানুষ মাকে ভুলে যায়, শিশুকে রক্ষা করতে পারে না, ক্ষমতার কাছে ন্যায় বিচারকে বিসর্জন দেয় এবং বিরোধিতাকে শত্রুতা মনে করে, সেই সমাজকে নতুন করে আত্মসমালোচনা করতে হবে। কারণ সভ্যতা ধ্বংস হয় না কোনো একদিনে। সভ্যতা ধীরে ধীরে ভেঙে পড়ে মানুষের বিবেকের ভিতরে। যখন সেই পতন দৃশ্যমান হয়, তখন অনেক সময় খুব বেশি দেরি হয়ে যায়। আপনি কি মনে করেন? আমরা কি সত্যি নৈতিক অবক্ষয়ের দিকে এগোচ্ছি, নাকি এগুলি কিছু বিচ্ছিন্ন ঘটনা মাত্র? কমেন্টে আপনার মতামত লিখুন। আমি শাহজালাল, দেখছিলেন ফোর্থ ডাইমেনশন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।